এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ব্যাংকক থেকে পাতায়া যেতে কত খরচ লাগে, পাবলিক ট্রান্সপোর্ট কতটা সেফ, হোটেলে কি নিজে রান্না করে খাওয়া যায়, আর রাতের পাতায়া আসলে দেখতে কেমন। অনেকেই শুধু ওয়াকিং স্ট্রিট দেখে, কিন্তু আমি আজ আপনাদেরকে দেখাবো পাতায়ার রিয়েল লাইফ। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি ব্যাংকক থেকে পাতায়া যাচ্ছি পুরো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। যারা বাজেট ট্রাভেল করেন এই পার্টটা তাদের জন্য খুব কাজে লাগবে, তো খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক ছোটখাটো ইনফরমেশন আপনারা জানতে পারবেন। এখন আছি আমার ডরমেটরিতে। আমি আজকে 2 দিন হচ্ছে ব্যাংককে ছিলাম, আজকে তৃতীয় দিন। তো আজকে আমি ব্যাংকক থেকে পাতায়া যাচ্ছি, আর এই হচ্ছে আমার ডরমেটরি থেকে আমি এখন নেমে পড়েছি, কারণ হচ্ছে আমার চেক আউটের টাইম হচ্ছে 12টা। তো 12টার পরেও যদি আমি থাকি রুমে, তখন হচ্ছে আমাকে পার আওয়ার হিসাব করে ওদেরকে পেমেন্ট করতে হবে, তাই আমি আগেই নেমে পড়েছি। নামার পরে দেখলাম যে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো বৃষ্টির জন্য বসে আছি। আর তো বৃষ্টি থামার পর হচ্ছে আমি আমার হোস্টেলটা থেকে একটু হেঁটে এসে মেন রোডে আসলাম। এইখান থেকে আমি হচ্ছে এক টুকটুক ভাড়া নিয়েছে আমার 120 বাত। 100 বাত চেয়েছিল, তো দামাদামি করে খাওসান রোডের একদম কাছে কোনো বিটিএস স্টেশন নেই, তাই আমি প্রথমে খাওসান রোড থেকে একটা টুকটুক ভাড়া নিয়ে সুকুম্বিত লাইন স্টেশনে আসি। এরপর এখান থেকে বিটিএস ট্রেনে উঠে আমি ইকামা স্টেশনে যাই। ব্যাংককের যে কোনো জায়গা থেকে আগে আসতে হবে বিটিএস ইকামা স্টেশনে। স্টেশন থেকে নামলেই একদম পাশেই হচ্ছে ইকামা ইস্টার্ন বাস টার্মিনাল। 2 মিনিট হাঁটলেই হচ্ছে স্টেশন থেকে আপনারা বাস টার্মিনাল পেয়ে যাবেন। টার্মিনালের ভেতরে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে যে পাতার বাস কাউন্টার কোনটা। এখান থেকে হচ্ছে 30 থেকে 40 মিনিট পর পর হচ্ছে বাস ছাড়ে। টিকিটে দেওয়া প্ল্যাটফর্ম নাম্বার অনুযায়ী গিয়ে লাইনে দাঁড়াতে হবে। স্টাফরা টিকিট চেক করে বাসে উঠিয়ে দেবে। আর লাগেজ গুলো হচ্ছে নিচে রাখতে হয়। তো আমার কাছে হচ্ছে 2টা লাগেজ ছিল, একটা বড় লাগেজ একটা ছোট লাগেজ। এর জন্য হচ্ছে আমাকে এক্সট্রা আরো 20 বাত পে করতে হয়েছে লাগেজটার জন্য। মানে ওই মহিলা বলতেছিল যে আপনার লাগেজ অনেক বেশি বড়, আপনাকে টাকা দিতে হবে এর জন্য। যাই হোক 20 বাত আমার এক্সট্রা লেগেছে। আমার বাস টিকিটের প্রাইস ছিল 131 বাত, আর আমার বাস নাম্বার ছিল হচ্ছে 47 থেকে 32। ভেতরে এসি ছিল, বাসটা খুবই আরামদায়ক ছিল, খুব আরাম করে আমি যেতে পেরেছি। ব্যাংকক থেকে পাতায়া যেতে সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। ট্রাফিক থাকলে একটু সময় বেশি লাগতে পারে। এই সময়টাতে আপনি বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারেন অথবা একটু ঘুমিয়ে নিতে পারেন। আর এখানকার ভিউ তো অনেক বেশি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে হচ্ছে আমি পাতায়া গিয়েছি। আমি এখন চলে এসেছি পাতায়া এয়ার কন্ডিশনার বাস টার্মিনালে। এখান থেকে হচ্ছে আমি হোটেলে যাব। তো আমি এখনো চেষ্টা করব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তারপরে হোটেলে যাওয়ার। তো এইখানে বাস স্টেশনেই দেখলাম যে এরকম হচ্ছে কি বলে এটাকে, আমি ঠিক নাম জানি না, টেম্পোর মতো রয়েছে। তো এইটাতে করে হচ্ছে আমি স্টেশন থেকে যখন আমি এটাকে জিজ্ঞেস করলাম একটু ভাড়া বেশি চেয়েছে, মেবি স্টেশনে ছিল বলেই হয়তো ভেবেছে যে ভাড়া বেশি দিয়ে যেতে হবে। যাই হোক 60 বাত করে চেয়েছে, 60-70 বাত চেয়েছিল, আমি 50 বাত দিয়ে তারপর উঠে পড়েছি। আর এই তো চড়তে শুরু করে দিয়েছে গাড়ি। তাই খুবই ভালো লেগেছে আমার, যদি এখন পুরোটা ঘুরিনি, বাট সুন্দর ভিউ। এই গাড়ির মধ্যে হচ্ছে একটা বেল রয়েছে, যখন হচ্ছে কোনো প্যাসেঞ্জার নামবে জাস্ট বেলটা ক্লিক করলেই হচ্ছে গাড়িটা থামিয়ে দেবে। আজকে হচ্ছে থাইল্যান্ডে আমার তৃতীয় দিন। 2 দিন হচ্ছে ব্যাংককে ছিলাম, আজকে পাতায়াতে এসেছি। আর আমি এখন আছি হ্যারিস হোটেল অ্যান্ড বার রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে আজকে আমি রুম নিয়েছি। গত 2 দিন হচ্ছে আমি একটা ডরমেটরিতে ছিলাম, আজকে পাতাতে এসে হচ্ছে একটা রুম নিয়েছি। তো রুমটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে সেন্ট্রাল পাতায়াতে। আর রুমটা বেশ ভালোই বড় সুন্দর। আর এই রুমে হচ্ছে টিভি, একটা লকার, তারপরে হচ্ছে ওয়াশরুম আর একটা ফ্রিজও রয়েছে। তারপরে যে পট রয়েছে চায়ের গরম করার জন্য। এই রুমটাও হচ্ছে আমি অনলাইনে বুক করেছি। অনলাইনে বুক করতে গেলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আসলে বুক করতে হয়। তো অনলাইনে বুক করার পর আমার এটার দাম পড়েছে ভ্যাট এবং ট্যাক্স সহ $22। আজকে মাত্র আসলাম, তো থাকার পর আসলে বলতে পারবো যে রুমটা মানে ওদের সার্ভিস কীরকম। এইবার আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমার মতো যারা ভাতের জন্য পাগল আছেন, আমি 2 দিন অলরেডি রাইস খেয়েছি, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমাকে একটু ভাত খেতে হবে, তারা কিন্তু আমার মতো একটা কাজ করতে পারেন। দেশের বাড়ি ট্যুর হলে আসলে আমার সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় খাওয়া নিয়ে, যার কারণে হচ্ছে আমি কাপড় চোপড়ের থেকে বেশি মনে হয় খাবার ক্যারি করি। তো সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে যে কিভাবে কি করতে পারবেন আপনারা। আমি জাস্ট এরকম একটা ইলেকট্রনিক
আহ, কি বলে পট কিনেছি, যেটার মধ্যে হচ্ছে ভাত টাত সবই রান্না করা যায়। আর আসার সময় হচ্ছে আমি এটা কি জিনিসপত্র আর কি যা লাগে সবগুলো হচ্ছে এরকম প্যাক করে করে নিয়ে এসেছি, এরকম প্যাক করে। তো যারা হচ্ছে একটু মানে খাবার টাবার মানে একটু খুব মানে খেতে কষ্ট হয় বাইরের খাবার, তারা কিন্তু হচ্ছে তারা কিন্তু আমার মতো একটু মানে ক্যারি করতে পারেন যদি কষ্ট না হয়। আমার কাছে মনে হয় যে একটা জায়গায় গেলে বাইরের খাবার অবশ্যই খাবো, কিন্তু 2 দিন খাওয়ার পরেই মনে হচ্ছে যে আমার একটু বাঙালির খাবার দরকার, ভাত খেতে ইচ্ছে করে আর কি। সেজন্য আসলে এই কাজটা করা। 2-3 বেলা আসলে বাইরে খাওয়ার পরে একবেলা আসলে রান্না করে খাওয়া যেতেই পারে, মানে আমি এটা প্রেফার করি। কারণ এর আগে হচ্ছে আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম আমার খাবার নিয়ে খুব কষ্ট হয়েছে, 2 দিন হচ্ছে একদমই আমি ভাত খেতে পারিনি বা ভাত পাইনি আসলে। তো যার জন্য হচ্ছে এরপর থেকে যে নিজের খাবারটা অ্যাটলিস্ট নিজে ক্যারি করার চেষ্টা করি। আরও একটা বিষয় হচ্ছে থাইল্যান্ডে খাবারের দাম অনেক, মানে গাড়ি ভাড়া যেরকম দাম খাবারেরও মানে অনেক বেশি দাম। তো যারা বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান, যে সারা বছর কাজ করে একটু টাকা জমিয়েছেন তারপর হচ্ছে ঘুরতে যাবেন, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা অপশন যে নিজের খাবারটা নিজে একটু ক্যারি করা এবং একটা ফাঁকে নিজে একটু রান্না করে খেয়ে নেওয়া। তো এতে হচ্ছে আপনার অনেক বেশি টাকাও সেভ হবে। আর আপনি মানে প্রতি বছর হচ্ছে ট্যুর করতে পারবেন। তো একটু বাজেটের মধ্যে যদি একটু কষ্ট করে করা যায় তাহলে হচ্ছে বাজেটের মধ্যে আপনি যে কোনো দেশ যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। কিন্তু ওই জায়গাটা থেকে অবশ্যই আপনাকে মিনিমাইজ করতে হবে যে আমি অনেক দামি জায়গায় শপিং করব না, বা অনেক ভালো ভালো রেস্টুরেন্টে যে আমি খাবো না, বা একটু সাথে যদি খাবার নিয়ে আসা যায় সেক্ষেত্রেও হচ্ছে যে একটু টাকা সেভ করা যায়। তো এইভাবে আসলে অনেক দেশ কিন্তু চাইলে আপনারা ঘুরতে পারবেন। আমার হোটেলের পাশে অনেক দোকান রয়েছে, তো নিচে গিয়ে হচ্ছে আমি ডিম কিনে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে, জাস্ট এটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে তারপর হচ্ছে এখানে আবার ডিমটা ভাজি করে নিচ্ছি। একটার মধ্যে হচ্ছে সবকিছু রান্না করা যায়, এটা খুবই সুবিধা। রান্না করে খাওয়া দাওয়া করে হচ্ছে আমি নিচে নেমে পড়েছি রাতের পাতায় দেখার জন্য। এখন আমি আমার হোটেলের নিচে বারটা একটু দেখাই আপনাদেরকে, কি যে সুন্দর করে সাজানো। এখানে হচ্ছে বসে আড্ডা দেওয়া যাবে, গান শোনা যাবে এবং মজার মজার খাবার খাওয়া যাবে। সকালে ব্রেকফাস্ট তো করাই যাবে, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনারও করা যাবে। তো আমি যখন হোটেল থেকে নামছিলাম তখন দেখলাম যে অনেকে বসে হচ্ছে ডিনার করছে এবং তার ড্রিঙ্কও করছে। তো মোটামুটি এটা ভালো একটা আড্ডা দেওয়ার জায়গা। আর আমার এই হোটেলটা হচ্ছে সেকেন্ড রোড পাতায়া চনবুরিতে অবস্থিত। এখানে নামার পর তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেকটা স্টোরে হচ্ছে এরকম গান বাজানো হচ্ছে, একটা ফেস্টিভ ভাইব মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে খুবই ভালো লাগে এই টাইপের জায়গা বা এই টাইপের গান বাজনা। এটা হচ্ছে যারা সলো ট্রাভেল করে অথবা কাপলদের জন্য খুবই নাইস একটা হোটেল, এবং একটু কম খরচের মধ্যে এটা আমি পেয়েছি। তো আপনারা যারা মানে আসতে চান তো এখানে এসে ঘুরে দেখতে পারেন। তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমি পাতায় বিচে চলে এসেছি। বলেছিলাম যে আমার হোটেল থেকে আসতে 8 থেকে 10 মিনিট লাগে। এই হচ্ছে পাতায়া বিচ। এতদিন শুধু মানুষের মুখে শুনেছি পাতায়া বিচ, আজকে হচ্ছে সামনাসামনি নিজের চোখে দেখলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি চলে আসলাম এই অ্যারোপ্লেন মার্কেটে, রানওয়ে মার্কেট এটাকে বলে। তো এই মার্কেটটা বিশেষত্ব হচ্ছে অনেক মানে থাইল্যান্ডের সবচেয়ে পুরাতন যে বিমানটা রয়েছে সেই বিমানটা মানে এখানে রাখা হয়েছে। এটা নিচেই হচ্ছে একটা মার্কেট করা হয়েছে। আর এই মার্কেটের নিচে অনেক ফ্রুটস রয়েছে, খাবারের দোকান রয়েছে, একটু জামা কাপড়ের দোকানও রয়েছে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। একা ট্রাভেল করা, নিজে রান্না করে খাওয়া, নতুন শহরে একা একা ঘোরা, এই অভিজ্ঞতাগুলো আমাকে আসলে আরো বেশি সাহস যোগায়। আমার মানে স্মৃতিতে সুন্দর একটা অভিজ্ঞতা যুক্ত হলো সে এই জায়গাটা ঘুরে। পোশাকও কেনা যাবে। তো আমি হচ্ছে মার্কেটটা পুরো ঘুরে দেখলাম, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আসলে এই টাইপের মার্কেট বা এই টাইপের দোকান, এই টাইপের খাবার বাংলাদেশে দেখা যায় না, যার কারণে এই জায়গাটা আমার কাছে নতুন মনে হয়েছে। এই মার্কেটের নিচেই হচ্ছে আবার শপিং করার মতো জায়গা রয়েছে, জামা কাপড় রয়েছে, স্যান্ডেল রয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা টুকটাক শপিং করতে পারেন, বাট শপিং এর জন্য আরো অনেক ভালো জায়গা রয়েছে, সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো। আর এইখানকার খাবার তো খুবই মজার। আমি জাস্ট ঘুরতে ঘুরতে আইসক্রিম কিনে খেলাম, আরো হাবিজাবি কিনে খেয়েছি। এখানকার খাবারও খুব মজা। এইখানে আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হয়েছে, এইখানকার ফ্রুটস গুলো একদম ফ্রেশ, দেখলে ইচ্ছে করে যে সব কিনে নিয়ে চলে আসি, সব কিনে খেয়ে ফেলি। আমার কাছে এই পাতায়াতে সবচেয়ে যেটা বেশি চোখে পড়লো বা যেটা বেশি আমার নজর কেড়েছে সেটা হচ্ছে স্ট্রিট ফুড।
এখানকার খাবারগুলো দেখতে এত বেশি লোভনীয় আর খাবারগুলো খেতেও অনেক বেশি মজার। এই হোটেলটা হচ্ছে একদম সেন্ট্রাল পাতায়াতে অবস্থিত। আর এই হোটেল থেকে সিটি সেন্টার খুবই কাছে। পাতায়া বিচ যেতে হচ্ছে ৮ থেকে ১০ মিনিট লাগবে। তারপর সেন্ট্রাল ফেস্টিভ্যাল মার্কেট যেটা সেটা হচ্ছে ৫ থেকে ৭ মিনিট লাগবে। আর ওয়াকিং স্ট্রিট যদি আমি হেঁটে যাই তাহলে ১০ থেকে ১২ মিনিট লাগবে। সো এই হোটেলটাতে উঠলে হচ্ছে মানে আশেপাশে অনেকগুলো জায়গা আছে যে পায়ে হেঁটে ঘোরা যাবে। আপনারা দেশের বাইরে বেড়াতে আসলে অবশ্যই চেষ্টা করবেন যে ওই শহরটা বা ওই জায়গাটা হেঁটে এক্সপ্লোর করার জন্য। কারণ হেঁটে, হেঁটে ঘুরলে হচ্ছে অনেক কিছু দেখা যায়, অনেক মানুষ দেখা যায় এবং ওদের লোকাল সংস্কৃতি অনেক কিছু দেখা যায়। যেটা গাড়িতে করে গেলে হচ্ছে খুব দ্রুত আসলে জায়গা পাস করে ফেলে। তো আমি বলব যদি হেঁটে দেখতে পারেন, একটু হাঁটতে কষ্ট হবে বাট অনেক কিছু আপনি দেখতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। থাইল্যান্ডে হচ্ছে একেক জায়গায় খাবারের দাম হচ্ছে একেক রকম। আপনি যদি কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যান সেক্ষেত্রে খাবারের দাম অনেক বেশি পড়বে। যে রাস্তার পাশ থেকে খাবেন বা লোকাল ফুডগুলো ট্রাই করবেন সেক্ষেত্রে খাবারের দাম একটু কম পড়বে। তো আমি ঘুরতে, ঘুরতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি। তারপর একটা ডাবের আইসক্রিম দেখলাম চোখের সামনে। আইসক্রিমটা খেয়ে নিলাম। আইসক্রিমটা খুবই মজার ছিল। হোটেল বুকিং নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। এই হোটেলটাও আমি অনলাইনে বুক করেছি। তো আপনারা যখন বুক করবেন তখন হচ্ছে ২-৩ টা অনেক নামি দামি অ্যাপস রয়েছে। ২-৩ টা কোম্পানি রয়েছে। আপনারা ট্রাই করবেন যে বুক করার আগে ৩-৪ টা কোম্পানি একসঙ্গে একটু সার্চ করার জন্য। কারণ প্রত্যেকটা কোম্পানিতে হচ্ছে $২-৩ কম বেশি থাকে। তো যেটাতে কম দেখবেন সেটা থেকে আপনারা বুক করে নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে ট্যুরের আগে হচ্ছে এই রুমগুলো বুক করার জন্য। রানওয়ে মার্কেট পুরোটা ঘুরে আমি এখন বের হয়ে পড়েছি। এখন মেইন রোডে এসে মানে মেইন রোডের পাশেই হচ্ছে মার্কেটটা। তো বের হয়ে আমি উঠে পড়েছি এই টেম্পো টাইপের গাড়িটাতে। এখন আমি চলে এসেছি ওয়াকিং স্ট্রিটে। আর এইখানে মানে এই গাড়িগুলোতে উঠলে হচ্ছে আপনি যেখানে যান ১০ বাত করে ভাড়া নিবে। আমি এই গাড়িটাতে উঠে ওয়াকিং স্ট্রিট চলে আসলাম। আর এইটা আমার হোটেল থেকে খুব বেশি দূরে না। জাস্ট আমি আজকে সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক টায়ার্ড ছিলাম। তাই ভাবলাম যে এই গাড়িতে উঠে চলে আসি। তো এটা হচ্ছে লোকাল গাড়ি। এখানে করে মানে ৮-১০ জনের সঙ্গে হচ্ছে উঠে তারপর যেতে হবে। আর ওয়াকিং স্ট্রিট সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। মানে জীবনে প্রথম হচ্ছে আমি এই রোডে আসলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। গান ছিল অনেক, মানে খুব মিউজিক চলতেছিল, পার্টি চলতেছিল। এটা আমার কাছে খুব মজা লেগেছে। আর এইখানে হচ্ছে মানুষ নানাভাবে অর্থ উপার্জন করে। দেখতেই পাচ্ছেন যে কিরকম একটা খেলা খেলতেছে। এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনকাম। তো যাই হোক, ওয়াকিং স্ট্রিটে আপনি কিভাবে এনজয় করবেন এই পুরোটাই হচ্ছে আপনার বিষয়। আমার এখানে ভীষণ ভালো লাগছিল। আমি একটু কনফিউজ ছিলাম যে আমি আসলে এখানে ঢুকবো কিনা। বাট যখন হাঁটা শুরু করলাম আসলে আমার ভয়টা ভেঙে গেছে। এখানে আসলে কেউ কিচ্ছু বলবে না। আপনি আপনার মতো করে হাঁটতে পারবেন, এনজয় করতে পারবেন এবং আশেপাশে অনেক কিছু দেখার ছিল সেগুলো আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। এটা নিয়ে আসলে কেউ কিছু বলে না। জাস্ট আপনি আপনার মতো করে হাঁটলেই হবে। আসলে এইটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কিভাবে এনজয় করবেন। ওয়াকিং স্ট্রিট আমি পুরোটা এ মাথা থেকে ও মাথায় হেঁটে বেরিয়েছি। আপনারাও কিন্তু আসলে এটা ঘুরে দেখতে পারেন। আসলে ভয় পেয়ে এটা মিস করার কিছু নেই। খুবই সেফ একটা জায়গা। আমি বলবো যে আপনারাও এসে ঘুরে যাবেন। এইখানে আমার কাছে একটা বিষয় একটু অন্যরকম লেগেছে। এইখানে রেস্টুরেন্টে গেলে আপনাকে কিছু না কিছু খেতে হবে এবং সেটা কিনে নিয়ে ভিতরে ঢুকতে হবে। এটা একটু আলাদা মনে হয়েছে আমার কাছে। বাট অন্য দেশের গুলো আমার কাছে এরকম মনে হয়নি। অন্য দেশগুলো হচ্ছে আপনি গেলেই ঢুকতে পারবেন বা বসতে পারবেন। আপনি চাইলে অর্ডার করতে পারবেন অথবা যদি ভিতরে পরিবেশ ভালো নাও লাগে আপনি বের হয়ে যেতে পারবেন। বাট এই জায়গাটা একটু আলাদা ছিল। এই রোডটা খুবই মিউজিক ছিল, খুবই ফেস্টিভ একটা ভাইব ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানকার বার গুলো বা এই ক্যাফে গুলো এত বেশি সুন্দর ছিল, বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর ভেতরেও অনেক বেশি সুন্দর ছিল। বাট আমি একা দেখে আর ভিতরে ঢুকিনি। আজকে সারাদিন জার্নি করে আসার পর খাওয়া-দাওয়া করে একটু বের হয়ে জাস্ট রাতের পরিবেশটাও দেখলাম। পাতায়া কিরকম হয় দেখতে। কালকে দিনের বেলা আরেকবার বের হবো যে দিনের বেলা আসলে পরিবেশটা দেখতে কেমন। কারণ প্রত্যেকটা দেশেরই হচ্ছে দিনে একরকম সৌন্দর্য থাকে, রাতে আরেক রকম সৌন্দর্য থাকে। তো আশা করব যে আমার আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লেগেছে এবং আমি ছোটখাটো অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। সেটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আশা করি ভালো হবে এবং আপনারাও ভালোভাবে ট্যুর দিতে পারবেন। আমার আজকের ব্লগ এ পর্যন্ত শেষ
করছি সবাই আমার সঙ্গে থাকবেন। নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।